বালাসোর শহরটাকে এত দারুণ লাগছে দেখতে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো। প্রথম যখন এই হোটেলে এসে পৌঁছেছিলাম তখন একটা কথাই ভাবছিলাম, কিরে বাবা কোথায় এসে পৌঁছালাম। পুরো মেন রোডের ওপরে হোটেল, হোটেলের যদি একটা ভালো ভিউ পয়েন্ট না হয় ভালো লাগে কি। তারপরে যখন আমরা হোটেলের মধ্যে আসলাম তখন তো এসে একেবারে অবাক, বাইরে থেকে যেমনটা ভেবেছিলাম একদমই তেমন না, ভেতরটা বেশ সুন্দর। তো কথার মাঝে তোমাদের সঙ্গে হোটেলের নামটাই শেয়ার করা হয়নি। আমরা এখন আছি হোটেল সায়েন্স সিটি বালাসোরে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন 3:30 মতো বাজে, আমাদের কিন্তু এখনো লাঞ্চ হয়নি। নিচে চলে এসেছি, যাবো লাঞ্চে। তার আগে ভাবলাম বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমাদের এই ঘুরতে আসার প্ল্যানটা তো একদম সাডেন প্ল্যান ছিল, তার জন্য হোটেল বুকিংয়েও সমস্যা হয়েছিল। তারপরে হোটেল বুকিং তো হলো, কিন্তু হোটেল বুকিংয়ের যে একটা হাস্যকর কাণ্ড আছে সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তার আগে এখন যেহেতু লাঞ্চে বেরিয়েছি, লাঞ্চটা আগে করে নিই। অনেকটা দেরি হয়ে গেছে কিনা, প্রচন্ড খিদে পেয়ে গেছে। বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে নেব। আমরা যে হোটেলে আছি সেখানেও রেস্টুরেন্ট আছে, আর আশেপাশেও প্রচুর রেস্টুরেন্ট আছে। তো একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে সেখানে আমরা চলে এসেছি। আর অনেকটা যেহেতু জার্নি করে এসেছি, সবারই ইচ্ছা একদম লাইট কিছু লাঞ্চ করবে। মেনু কার্ডে তো প্রচুর খাবার দাবার আছে, দুপুরবেলা তো না, এটা আর এখন বিকেল হয়ে গেছে। আমরা সবাই ভাবছিলাম কি খাওয়া যায়, তারপর ওনাদেরকেই জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন একটা থালি আছে। জন্য আমরা সবাই থালি নিলাম, আর থালির মধ্যে আছে রাইস, 3 রকমের ভাজা, ডাল, একটা সবজির তরকারি, চাটনি, পাঁপড়ও ছিল। পাঁপড়টা আমার মাম্মার হাতে আছে। থালির সঙ্গে যার যা পছন্দ, মাছ, মাংস, ডিম, সেটা নিতে পারে। আমি নিয়েছিলাম ডিম। আর এখানকার খাবার দাবারের কোয়ালিটি বন্ধুরা খুব একটা ভালো না, মোটামুটি। খিদের সময় যে খাবারই সামনে থাকে সেটাই সুস্বাদু মনে হয়। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি ঘুরতে। শীতের সময় তো বেলা অনেকটাই ছোট, আর এই কম সময়ের মধ্যে যতটা পারা যায় ঘুরে নেওয়াই ভালো। সামনের ব্যানারটার মধ্যে কি জানি সব লেখা আছে, কিছুই বুঝতে পারলাম না। এটা যদি বাংলায় লেখা থাকতো এক্ষুনি পড়ে ফেলতাম। যদিও বা ইংলিশ হিন্দিতে লেখা থাকলে সেটা পড়ে ফেলতে পারতাম, উড়িয়া ভাষা তো আর জানি না, তাই পড়তেও পারলাম না। যাই হোক, আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা বলিনি। আমরা সবাই মিলে এখন চলে এসেছি ইমামির জগন্নাথ টেম্পলে। শুনেছি এই টেম্পলটা পুরীর জগন্নাথ টেম্পলের আদলেই বানানো, আর কোনারকের স্থান টেম্পলের আদলে। আমি কখনো পুরীতে ঘুরতে যাইনি, তার জন্য পুরীর জগন্নাথ মন্দিরও কখনো দেখা হয়নি। জগন্নাথ মন্দির তো খুবই বিখ্যাত, আর এখানকার এই মন্দিরটা দেখে মনে হচ্ছে সত্যি পুরীর জগন্নাথ মন্দিরের মতনই দেখতে অনেকটা। পুরো মন্দির চত্বরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোভাবে মেনটেন করা হয়। একটা স্কুলের টিমকে দেখলাম, আর তাদের স্যার ম্যামরা হয়তো পেছন পেছন যাচ্ছেন। আমরাও ছোটবেলায় স্কুল থেকে এরকম কত ঘুরতে যেতাম, তাই না? ধর্মস্থানগুলো যেরকম হয় একদম শান্ত, নিরিবিলি, চুপচাপ, ঠিক তেমনই একদম শান্তিপূর্ণ একটা জায়গা। সামনের এই ছোট্ট পুকুরটাকে দেখে ভাবছিলাম এর মধ্যে এত কয়েন পড়ে কেন আছে। আমি কিন্তু সত্যিই জানি না এখানে কয়েনগুলোকে কেন ফেলা হয়েছে। হয়তো দান করা হয় কিংবা মনস্কামনা পূর্ণর জন্য, একদমই জানি না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম পুকুরটাকে কেমন ভাবে বানানো হয়েছে। এটা তো মাটি খুঁড়ে বানানো হয়নি, এটা আর্টিফিশিয়াল ভাবে বানানো হয়েছে। ছোটবেলা থেকে আমি নানা রকম মানুষের মধ্যে বড় হয়েছি, যেমন মসজিদে গেছি, তেমন মন্দিরেও গেছি, আবার গুরুদ্বারাতেও গেছি, কিন্তু কোনোদিন চার্চে না যাওয়া হয়নি। খুব যাওয়ার ইচ্ছা আছে, কোনো একদিন সেটাও সম্ভব হলে অবশ্যই যাব। যে কোনো ধর্মীয় স্থানে একটা অন্য রকমের শান্তি আর একটা অন্য রকমের ভালোবাসার পরিবেশ থাকে। বালাসোরে রোজ বহু মানুষ আসেন ইমামি জগন্নাথ টেম্পেলে জগন্নাথ দর্শন করতে। ঠিক তেমন ভাবে কিন্তু বালাসোরে বহু মানুষ এরকমও আসেন যারা ঘুরতে আসেন। ঠিক তেমন ভাবে আমরাও এসেছি ঘুরতে, মানে আমি, আমার বর আর আমার মাম্মা, আর আমার বরের বন্ধু আর ওর ওয়াইফ জগন্নাথ দর্শন করতে তো এসছেই, তার সঙ্গে আবার ঘুরতেও এসছে। তাহলে বন্ধুরা চলো চারিদিকটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এক ঝলক। শীতের বিকেলগুলোতে সূর্যি মামা আমাদেরকে একটু তাড়াতাড়ি গুড বাই করে চলে যায়। অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরের কারুকার্য দেখছিলাম, চারিদিকটাও দেখছিলাম। তারপরে ভাবলাম ওপরে যাওয়া যাক, মন্দিরের কারুকার্যগুলো খুব কাছ থেকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই ওপরে যাচ্ছে আমার মাম্মাকে নিয়ে। বন্ধুরা তোমাদেরকে তো আমি আগেই বলেছি, ইমামি জগন্নাথ টেম্পল পুরীর জগন্নাথ টেম্পলের আদলে আর কোনারকের স্থান টেম্পলের আদলে বানানো। পুরীর জগন্নাথ টেম্পল হোক আর কোনারকের সান টেম্পল, দুটো টেম্পলকে কিন্তু আমি কখনোই নিজে চোখে সামনে থেকে দেখিনি। আমি যেহেতু ইমামির জগন্নাথ টেম্পলকে একদম কাছ থেকে দেখছি, নিজে চোখে দেখছি, এখানকার কারুকার্য এক কথায় মুগ্ধ করার মতো। এখানকার কারুকার্য এতটাই সুন্দর, এতটাই অপূর্ব, আমি তো মুগ্ধ হয়ে দেখে যাচ্ছি।
কিন্তু একটা সমস্যা হলো, খুব বেশিক্ষণ আমরা ওপরে থাকতে পারলাম না। আসলে এখন নাকি ঠাকুরের বিশ্রামের সময় হয়ে গিয়েছে, তার জন্য মন্দিরের এই ওপরের এরিয়াটাকে ফাঁকা করে দেওয়ার কথা বলা হলো। আমরা সবাই নিচে নেমে যাচ্ছি এখন। আর আমার মাম্মা তো ওপরে এসেছিলাম মন্দিরটাকে ভালোভাবে ঘুরে দেখার জন্য। সানায়ের পাপা আসতে পারেনি। তার একটা কারণ হলো, আমরা যখন ওপরে উঠছিলাম তখন বলা হলো আর কাউকে উঠতে দেওয়া হবে না। তার একটাই কারণ হলো, ঠাকুরের বিশ্রামের সময় হয়ে গিয়েছে, যারা যারা ওপরে আছে তারা যেন খুব তাড়াতাড়ি ঘুরে ওপর থেকে নিচে নেমে পড়ে। আর একটা ব্যাপার হলো বন্ধুরা, আমি যখনই কোথাও ঘুরতে যাই সানায়ের পাপা কিন্তু ভিডিও করাতে আমাকে খুবই হেল্প করে। না হলে একার পক্ষে না একটা ভিডিওকে ফুটিয়ে তোলা একদমই সম্ভব হয় না। আমার সঙ্গে যারা থাকে তারা তো অবশ্যই আমাকে হেল্প করেই সবসময়। আমি ভুলে গেলেও তারা আমাকে ভিডিও করার কথা মনে করিয়ে দেয় সবসময়। যাই হোক, ওপর থেকে দেখো কিভাবে নিচে নামছি, কারণ দড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বিকেলের পরন্ত রোদ এসে পড়ছে মন্দির চত্বরে। চারিদিকটা দেখছি ঘুরে ঘুরে আবার, কারণ চারিদিকে না অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, আর প্রত্যেকটা মন্দিরের গায়ে খুব সুন্দর কারুকার্য করা। যেহেতু আমি মন্দির চত্বরে ঘুরছি আর এত সুন্দর একটা মন্দির তোমাদেরকে যেমন ঘুরে ঘুরে দেখাচ্ছে আমিও তো দেখছি, তাই ভাবলাম ছোটবেলার একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক ছোটবেলা না, যখন আমি স্কুলে পড়তাম, আমি যে স্কুলে পড়তাম তার কাছেই একদম আছে ত্রিপুরা শনি মন্দির। সেটাও কিন্তু খুব জাগ্রত মন্দির। আমার অনেক স্কুলের বন্ধুরা আছে যারা আমার ব্লগ দেখে, তারা হয়তো শুনলে খুব খুশি হবে যে আমি এই মন্দিরে এসেও স্কুলের পাশে ত্রিপুরা শনি মন্দিরের গল্প করছি। আমরা বন্ধুরা মিলে স্কুলের পরে কিংবা কোনো কারণে যদি স্কুল ছুটি হয়ে যেত কিংবা কোচিংও যদি কোনো কারণে ছুটি হয়ে যেত, দল বেঁধে আমরা চলে যেতাম ত্রিপুরা শনি মন্দিরে। মন্দির চত্বরে বসে বসে বন্ধুরা মিলে কত গল্প কত আড্ডা মারতাম। মন্দিরটা বাইরে থেকে একবার পুরো ভালোভাবে তোমাদেরকে দেখালাম, মনে হচ্ছে যেন একটা খুব বড় রথ দাঁড়িয়ে আছে। যাই হোক, বেশ কিছু গল্প তোমাদের সঙ্গে করলাম আর পুরো মন্দির চত্বরটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। এখনো অনেকটা আছে জানো তো বন্ধুরা। আমি ওই দিকটায় গিয়ে ভাবছিলাম হয়তো ঘোরা শেষ হয়ে গেল, কিন্তু না, এদিকেও বেশ কয়েকটা ছোট ছোট মন্দির আছে। আর চারিদিক থেকে না বড় মন্দিরটাকে দেখলে মনে হচ্ছে একটা বিশাল আকারের রথ দাঁড়িয়ে আছে, যেটা দেখতে দারুণ লাগছে। বিকেলের পরন্ত রোদ এসে মন্দিরের দেওয়ালে পড়ছে আর মন্দিরের কারুকার্যগুলো যেন ঝলমল করে উঠছে। দিনের আলোতে এই মন্দিরের যেমন অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায়, ঠিক তেমন ভাবে রাতের বেলাও নানা রকম রঙিন আলোতে যখন সেজে ওঠে তখন এক অপূর্ব সৌন্দর্য দেখা যায়। সেটা দেখার সুযোগ আমাদের হবে না, কারণ আমরা এখান থেকে যাব অন্য আরো একটা জায়গায় ঘুরতে। মন্দিরের চূড়া থেকে না এখনো সূর্যিমামা হালকা হালকা উঁকিঝুঁকি মারছে, একটু পরেই হয়তো সূর্য অস্ত যাবে। আমরা দুজনে এখানে সেলফি তুলছিলাম, তারপরে কয়েকটা ফটো তুলে নিলাম। কোনো জায়গা যখন ঘুরতে যাই সেখানে যদি বেশ কয়েকটা ফটো তোলা না হয় একেবারেই ভালো লাগে না, মনে হয় কিছু একটা মিসিং হয়ে গেল। আর এই দিকটা না তোমাদেরকে দেখানো হয়নি, এদিকে খুব সুন্দর আলপনা করা আছে আর বাগান করা আছে। বাগানের মধ্যে প্রচুর ফুলও হয়ে আছে, খুব সুন্দরভাবে মেনটেন করা হয় চারিদিকটা। বাগানের ভেতরে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না। এখানকার অথরিটি কিন্তু খুব সুন্দরভাবে মন্দির চত্বরকে মেনটেন করেছে, যেটা এক কথায় প্রশংসনীয়। একটু আগে বন্ধুরা তোমাদেরকে বলছিলাম না যে মন্দিরের ওপর থেকে আমাদেরকে বলা হলো যে নিচে নেমে যেতে, কারণ ঠাকুরের বিশ্রামের সময় হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো মন্দির বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু একেবারেই না। ঠাকুরের নাকি বিশ্রাম হয়ে গেলে আবার মন্দির খুলে দেওয়া হবে, ওপরে যেতে দেওয়া হবে। রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তার জন্যই বিকেল যত হচ্ছে লোকজনের ভিড়টাও একটু বাড়ছে। একটু আগে কিন্তু খুব একটা ভিড় ছিল না। আর আমাদের সঙ্গে যারা আছে, মানে আমার বরের বন্ধু আর ওর ওয়াইফ, ওদের নামটা তোমাদেরকে বলে দিই, রামা দোয়েল। বড় মন্দিরের সঙ্গে সঙ্গে আশেপাশে বেশ কয়েকটা ছোট ছোট মন্দির আছে, আর প্রত্যেক মন্দিরে যেহেতু ঠাকুর প্রতিষ্ঠিত আছে তার জন্য রামার দোয়েল ঘুরে ঘুরে প্রত্যেকটা ঠাকুরকে দর্শন করে নিল। আমরা বাইরে ওয়েট করছিলাম, বাইরের চারিদিকটা তো তোমাদেরকে দেখালাম। একদিকে সুবিধাই হয়েছিল, ওরা ওদের মতো ঠাকুর দর্শন করছিল আর আমরা চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এদিকে আমার মাম্মার তো কোনো কাণ্ডের শেষ নেই, মানে জেদের কোনো শেষ নেই। মন্দিরে ঢোকার মুখে যে ছোট্ট পুকুরটা দেখেছিলাম সেখানে তো প্রচুর কয়েন পড়ে আছে, আর আমার মাম্মা এত জল দেখে ভাবছে এই জলের মধ্যে নেমে হয়তো ও খেলতে পারবে। ওর পাপার কাছে এত জেদ করা শুরু করেছে, শেষে ওর পাপাই পুকুরের জলের মধ্যে ওকে হাত দেওয়াচ্ছে। বাচ্চারা তো জল পেলে কি যে মজা পায় ওরাই জানে। তো কোনো জেদের শেষ থাকে না। তারপরে আমরা বেরিয়ে এসেছি বাইরে। বাইরে একটা বিশাল বড় লাইন, এখানে না প্রসাদ বিতরণ করা হচ্ছে, তার জন্য রামার দোয়েল দাঁড়িয়েছে প্রসাদ নেওয়ার জন্য, আর আমরা এক সাইডে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করছি। কত ভিড়, কত লোকজন এই প্রসাদের জন্য ওয়েট করছে দেখো বন্ধুরা। তোমাদেরকে তো প্রথমেই বলেছি বন্ধুরা, ছোট থেকে বড় হয়েছি নানা রকম মানুষের মাঝখানে, তার জন্য ভেদাভেদ জিনিসটা কি সেটা আমরা একেবারেই বুঝি না। সবাই মিলে একসঙ্গে মিলে মিশে ভালোবেসে একসঙ্গে ভালো সম্পর্ক নিয়ে ভালো মানুষ হয়ে বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় জিনিস আর সব থেকে বড় পাওয়া। এখানে তো আমরা প্রচুর ঘোরাঘুরি করলাম, এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। বাইরে না প্রচুর দোকানপাট, আর এখন আস্তে আস্তে দেখছি ভিড়ও বাড়ছে। সন্ধ্যের পর হয়তো মন্দির চত্বরে বেশ ভালোই ভিড় হয়।
মন্দিরের বাইরে প্রচুর খাবার দাবারের দোকান আছে। আমরা একটা খাবারের দোকানে এসে দাঁড়ালাম। এই সমস্ত দোকানে যেসব জিনিসপত্র পাওয়া যায় সবকিছু নিয়ে হয়তো পুজো দেওয়া হয় কিংবা প্রসাদে ব্যবহার করা হয়। আমরা এখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে যাব। মেলাতে যখন এই সমস্ত খাবারের দোকান বসে তখনও কিন্তু কিনে বাড়িতে নিয়ে যায়। আর এখন নিয়ে যাব হোটেলে বসে খাওয়ার জন্য আর সময় কাটানোর জন্য। এবার ওকে একটা ব্লু দিয়ে দে। ব্লু আর পিঙ্কের কম্বিনেশন। হ্যাঁ, ব্লু আর পিঙ্কের কম্বিনেশন। ও পিঙ্ক পুতুলটা। এই দেখো 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 রাস্তা। ওই আমাকে ধরে নিয়েছে দেখ। পিঙ্ক পুতুল আছে না? না রে, ওইটা বেশি ভালো লাগলো। পিঙ্কটা বেশি ভালো লাগছে। এই ভালো আছে পিঙ্কটা। আরে আর বেশি ভালো লাগছে। একদম ক্লিয়ার কালার আছে। মাম্মা ওয়াও বলো। না না এটা এটা এইটা ভালো লাগছে। ওকে দাও ধরাচ্ছে। আগে দাও। এটা আমাকে চোখ খুলছে তো নাকি? একে ধরো। হ্যাঁ এটা ধরো। ভালো আছে তো? পুরো ধরো। यार আউট কালার আছে। না না। ওয়াও। বলো বলো থ্যাংক ইউ। বলো তো বলো। দেখাচ্ছি। ঠিক আছে চলো। আমার মাম্মার কাণ্ড তো তোমরা দেখলে, একটা পুতুল কিনেই ছাড়লো। আর এদিকে আমরা কিছুটা খাবার কিনে নিয়েছি। প্রচুর ময়ূরের পালক রাখা আছে, কি সুন্দর লাগছে দেখতে। মন্দিরের বাইরে রাস্তার উপর প্রচুর দোকান, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, খেলনার দোকান, কত দোকানপাট। আসলে সন্ধ্যের পর না এই দোকানগুলো হয়তো বসে। যখন আমরা ঢুকছিলাম তখন কিন্তু এত দোকান ছিল না। সন্ধ্যার পরই মন্দিরে আস্তে আস্তে ভিড়টা বাড়ে, তো তার জন্য এত দোকানপাট বসে। বেশ জমজমাট এরিয়া কিন্তু চারিদিকটা। বিকেলটা তো কেটে গেল ইমামির জগন্নাথ টেম্পলে। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। অনেকক্ষণ ধরেই বলছি এখান থেকে বেরিয়ে পড়বো, কিন্তু আর বেরোতে পারছি না, এদিক ওদিকে ব্যস্ত হয়ে যাচ্ছি। এবার চলো বন্ধুরা, একেবারে দেখা হবে অন্য আরো একটা জায়গায়। বলেছি নতুন আরো একটা জায়গায়। আর এখন আমরা এসেছি ক্ষীরচোর গোপীনাথের মন্দিরে। ক্ষীরচোর নামটা শুনে তোমরাও অবাক হচ্ছ না বন্ধুরা? অনেকে হয়তো জানো আর অনেকে আমার মতো জানো না, একটু অবাকই হবে প্রথম শুনলে। এই যে গাছের নিচে, এখানে না জুতো খুলে রেখে তারপরে ভেতরে যেতে হবে। তারপরে সবাই জুতো খুলে রেখে আমরা খালি পায়ে যাচ্ছি মন্দিরের ভেতরে। দোয়েলের কাছে আমি জানতে চেয়েছিলাম যে ক্ষীরচোর গোপীনাথ কেন বলা হয়। ক্ষীরচোর মানে ঘন দুধ চুরিকারী এবং গোপীনাথ মানে গোপীদের ঐশ্বরিক সঙ্গী। দুধ ও দুধের তৈরি জিনিসপত্র যেমন ঘি আর মাখন কৃষ্ণের তো প্রিয় জিনিস, এসব কিছুর ওপরে ভিত্তি করে আর কি ক্ষীরচোর নাম দেওয়া হয়েছে। আমাদের জানা অজানার বাইরেও তো বহু ব্যাপার থাকে, ঠিক তেমন ভাবেই এখানে এসেও অনেক কিছু জানতে পারলাম। বেশ ভালো লাগলো। তারপরে সবাই মিলে যাচ্ছি মন্দিরের ভেতরে। চত্বরটা দেখে মনে হচ্ছে বেশ অনেক বছরের পুরানো। ঠিক কত বছরের পুরানো আমি যেহেতু জানি না, জানতে পারলামও না এই মুহূর্তে, তাই তোমাদেরকেও বলা হলো না। আগের যে মন্দিরে গেছিলাম সেখানে তো চারিদিকে খুব সুন্দর কারুকার্য ছিল, আর এখানে হচ্ছে চারিদিকে পেন্টিং এ ভরা। আমার মাম্মা সবাইকে ঘন্টা বাজাতে দেখে এত জেদ করলো, ও ঘন্টা বাজাচ্ছে। বাচ্চা তো বোঝে না যে ঘন্টাটা কি কারণে ব্যবহার করা হয়, ও ভাবছে এটা হয়তো কোনো খেলনার বস্তু। আমার দোয়েল সামনের দিকে এগিয়ে গেল ঠাকুর দর্শন করার জন্য, আর আমরা এখানে ওয়েট করবো ওদের জন্য। আমার দোয়েল তো ভক্তি ভরে ঠাকুরকে দর্শন করছে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে চারিদিকে চোখ যেতেই মন্দিরের দেওয়াল জুড়ে এত সুন্দর সুন্দর পেন্টিং দেখে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। মন্দিরের দেওয়াল, মন্দিরের সিলিং, মন্দিরের বড় বড় দরজা, এই সমস্ত কিছু দেখে মনে হচ্ছে এই মন্দির সত্যিই বহুদিনের পুরানো। মন্দিরের ভেতরে যখন আছি ভাবলাম মন্দিরের ভেতরটা তোমাদেরকে একবার ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই। সন্ধ্যের সময় তো হয়তো সন্ধ্যা আরতি হচ্ছে, তার জন্য এত লোকজনের আনাগোনা চলছে। দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে। আমার দোয়েল তো ঠাকুর দর্শন করছিল, সেই ফাঁকে আমি মন্দিরের ভেতরটা খুব ভালোভাবে তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর পেন্টিং করা, আর প্রত্যেকটা পেন্টিং এর মধ্যে কিন্তু ঠাকুর আছে। হয়তো এর মধ্যে কোনো গল্প লুকিয়ে আছে। শুধু মন্দিরের ভেতরে, মন্দিরের দেওয়ালে নয়, পুরো মন্দির জুড়ে নানা রকমের পেন্টিং করা আছে। গোপীনাথ মন্দির চত্বরটা কিন্তু বেশ বড়। আগের মন্দির চত্বরটা যেরকম অনেকটা বড় ছিল আর খুব সুন্দর ছিল, এই মন্দিরটাও কিন্তু ঠিক তেমনই, নানা রকম কারুকার্যে ভরা চারিদিকটা। বেশ ভালো লাগছে দেখতে। আর আজকে সন্ধ্যাটা একটু অন্যরকম ভাবেই কাটছে।
আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আসলে ভাবলাম আজকের দিনটা একেবারেই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভাগ ভাগ করে শেয়ার করতাম তাহলে তোমাদেরও দেখতে বোর লাগতো, তাই ভাবলাম একটা ভিডিওর মধ্যেই শেয়ার করে দিই। সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছে ভাবলাম এই জায়গাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা দেখে মনে হলো কৃষ্ণের জীবনের কোনো কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের ভেতরটা তো তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়েছিলাম, আর মন্দিরের বাইরে এত সুন্দর কারুকার্য করা রয়েছে, এত সুন্দরভাবে কৃষ্ণের জীবনীকে ফুটিয়ে তোলা হয়েছে, তোমাদেরকে ভাবলাম ভালোভাবে ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। দিন ধরে তো আমরা ঘুরছি, একটু ক্লান্ত লাগছে, আর আমার মাম্মার কিন্তু কোনো ক্লান্তি নেই। ও কিভাবে ঘুরে বেড়াচ্ছে একবার দেখো বন্ধুরা, চারিদিকে দৌড়দৌড়ি করছে। মাম্মা তো ওর মতো দৌড়দৌড়ি করছে, খেলাধুলা করছে, আর এদিকে একসঙ্গে অনেকগুলো প্রদীপ জ্বলছিল, তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। অনেক লোকজন আসছেন, ওরা প্রদীপও জ্বালাচ্ছেন, আবার ধূপকাঠিও জ্বালাচ্ছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে এখানে অপেক্ষা করছি একটাই কারণে, রাম আর দোয়েল গেছে প্রসাদ আনতে। বাড়ির লোকজনের জন্য যেহেতু ওরা প্রসাদ নিয়ে যাবে, সেই প্রসাদ আনতেই গিয়েছে। সেখানে অনেক ভিড়, অনেক লোকের পিছনে ওরা লাইন দিয়ে দিয়ে এই প্রসাদগুলো এনেছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে বেরিয়ে পড়া যাক, অনেকক্ষণ সময় কাটানোই হলো। পাশে একটা দোকান দেখলাম, এখানে প্রচুর প্রদীপ আরো অন্যান্য কিছু নিয়ে একজন লোক বসে আছেন, হয়তো পুজোর জন্য পুজোর সামগ্রী বিক্রি করে থাকেন। এবারে বাইরের দিকে যাওয়া যাক। এখানেও না যত সন্ধে বাড়ছে দেখছি প্রচুর লোকজনের ভিড় হচ্ছে। সামনেই গাছের নিচে আমরা জুতো রেখেছিলাম, সেই জুতো নিতেই আমরা সকলে যাচ্ছি। এতক্ষণ তো খালি পায়ে ঘুরছিলাম। প্রচুর লোকজন রোজ এখানে ঘুরতে আসেন, তেমন ভাবে এখানে ঠাকুর দর্শনের জন্য বহু মানুষ এসে থাকেন। স্থানীয় লোকজনেরও বেশ ভালো ভিড়ও আছে এখানে। সামনে একটা চায়ের দোকান দেখতে পেয়ে আমরা সবাই মিলে চলে গেলাম চায়ের দোকানে। আসলে শীতের সময় তো সন্ধ্যেবেলা চা না খেলে একেবারেই ভালো লাগে না। হচ্ছে গরম গরম চা, আমরা সবাই মিলে বসে বসে এখন চা খাবো। আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো। আমার ফেসবুক পেজটাকে গিয়ে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। ভালো লাগছে।